এখনো পর্যন্ত মেয়েদের হলে আমি পুরোপুরি দেখিনি যে বা এরকম কোনো নিউজ পাইনি যার মাধ্যমে আমি বলতে পারবো যে এখানে বাধা সৃষ্টি করা হয়েছে। একটা ঘটনা ঘটছে যে ছাত্রলীগ দেখা যায় যে সময় আমাদের ছাত্রদের আন্দোলন থাকে ওই সময়টাতে ছাত্রলীগ মধুর ক্যান্টিনে প্রোগ্রাম দিয়ে রাখে। তো দেখা যায় যে হলের নেত্রীরা যা আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশকে নিয়ে এসে মধুর ক্যান্টিনে কোনো প্রকার কাজ ছাড়াই বসিয়ে রাখেন। আর ছেলেদের হলে আমরা খবর পেয়েছিলাম যে সূর্য সেন হলে, মহসিন হলে আসলে ছাত্রদেরকে হ্যারেস করা হচ্ছে। তারপর আমার শহীদুল্লাহ হলে গেস্ট রুমে হচ্ছে বারবার পদপ্রার্থীরা বলছেন যে তারা যাতে আন্দোলনে না যায়। যদিও ছাত্রদের আমরা যেহেতু বলছি যে এটা একটা ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, তো ছাত্ররা কিন্তু বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক বাধা মানছে না এবং তাদের যখনই সম্ভব যেভাবে সম্ভব তারা কিন্তু এই আন্দোলনগুলোতে উপস্থিত হচ্ছে। এর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রস্তুতি নিয়েই আসলে আন্দোলনে নেমেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা আসলে দুর্বল হয়ে পড়বো, বরং আমরা সরকারের কাছে দাবি জানাই যে দ্রুত সময়ে তারা যাতে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের পড়াশোনার টেবিলে ফেরত যাওয়ার আসলে সুযোগটা দেন। এখান থেকে কেন্দ্রীয়ভাবে তো একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা পরবর্তীতে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যে জায়গায় আমাদের আন্দোলনের পয়েন্টগুলো আছে তাদের সাথে কমিউনিকেট করে তাদের সাথে সমন্বয় করে আসলে কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এটা শুধুমাত্র এটা আমি না বা নারী কোটা নিয়ে এটা শুধুমাত্র আমার ব্যাপার না, আমার ফেলো যে শিক্ষার্থীরা আছে তারা প্রত্যেকেই কিন্তু বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি, আমারও নিজস্ব কখনোই কোনো কোটা ছিল না, আমি পুরোপুরি এভাবেই কিন্তু যুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং অন্যান্য নারী শিক্ষার্থীরাও এসেছেন। এবং এই বছর বা 23-24 সেশনে কিন্তু দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী সংখ্যাই বেশি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি নারীরা কিন্তু নানানভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসছে। এখন আমরা কিন্তু আমাদের আন্দোলনের পক্ষ থেকে বলেছি যে সরকার একটা কমিশন গঠন করুক। সরকার একটা কমিশন গঠন করে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, আদিবাসী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আলাদা করে কোটার ব্যবস্থা চাই। এখন সরকার যদি কমিশন গঠন করে এখানে অনেক পক্ষের অনেক দাবি থাকতে পারে, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা শুধুমাত্র এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং এখানকার যে আপনার প্রতিবন্ধী জনগোষ্ঠী তাদের জন্যই আমরা ন্যূনতম 5% কোটা চাই। এখন এটার পরে গিয়ে সরকার আমাদের কিভাবে নেগোসিয়েট করে এখানকার কোটা সিস্টেম চালু করবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, কিন্তু আমরা আমাদের জায়গাগুলো থেকে স্পষ্ট করেছি যে আমরা কোনোভাবে কোটাটা 5%-এর বেশি চাই না। জি, আমরা বলেছি যে আমরা যে ন্যূনতম পর্যায়ের কথা বলছিলাম সেই ন্যূনতম পর্যায়টা হচ্ছে আসলে 5%। এই 5%-এর উপরে আমরা আসলে কোটা চাই না। আন্দোলনটা সেটা কিন্তু ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখন এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে যে ছাত্র আসে, সেই ছাত্র যখন হল থেকে আসছে সে তো ছাত্রলীগ পরিচয়, তার পরিচয় তো সে ছাত্রলীগ। এখন সে কিন্তু তার তো ভবিষ্যতে গিয়ে চাকরি করতে হবে। একটা মানুষ যে ছাত্র ফেডারেশন করে তারও তো ভবিষ্যৎ গিয়ে চাকরি করতে হবে। তো আমরা তো নিজ অধিকারের জন্য আসলে মাঠে নেমে এসেছি। এখানে কার কি এখন আন্দোলন সফল হয়ে পরবর্তীতে তার কি স্বার্থ এখান থেকে তৈরি হয় এটা হচ্ছে পরবর্তীর ব্যাপার, কিন্তু প্রাথমিকভাবে আমাদের সবারই কথা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র এবং ছাত্ররা মিলে এই আন্দোলনটা সংগঠিত করছি এবং আন্দোলনটাকে সফল করে আনবো। আপনারা সবাই জানেন যে মেট্রো রেলে ওঠার যে প্রসেসটা সেটা কিছুটা জটিল। তো এখন আবার দেখা যায় এক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে যেহেতু এটা পুরোটাই একটা ইলেকট্রিকিউটেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তো আশা করি আমাদের ছাত্ররাও এই বিষয়গুলো বুঝবে। আমরা মেট্রো রেল ছাড়াও তো আমাদের দেশে আসলে অন্যান্য রেলপথ আছে, তো সেই রেলপথগুলো টার্গেট করেই মূলত আমাদেরকে বলা হয়েছে। এখন হয়তো আন্দোলনের নেতৃত্বরা এই বিষয়ে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, তবে আমি বলতে পারি যে মেট্রো রেল অবরোধ করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে আমি সেটা বলতে পারছি না।